সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। স্বাধীন দেশে বাংলায় তেভাগা আন্দোলনে শহীদ হয়েছিলেন মা অহল্যা। তার পেটে তখন সন্তান। পরে পুলিশের গুলিতে ওই কৃষক পরিবারের গৃহবধূর মৃত্যু নিয়ে তার শপথ কবিতার প্রথম কয়েকটি লাইন এইভাবে শুরু করেছিলেন বিখ্যাত সুরস্রষ্টা সলিল চৌধুরী। 1946 সালে শুরু হওয়া তেভাগা আন্দোলনে পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বহু আন্দোলনকারী নিহত হন। তবে 1948 সালের অক্টোবর মাসে কাকদ্বীপের চন্দনপিড়ি গ্রামে অহল্যার মৃত্যুর ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। মাও জেদংয়ের সেই কথা মনে পড়ে। কোনো কোনো মৃত্যু পালকের থেকেও হালকা, আবার কোনো কোনো মৃত্যু পাহাড়ের থেকেও ভারী। মূলত অবিভক্ত বাংলার 14টি গ্রামে ছড়িয়ে পড়া কৃষক আন্দোলন দেশভাগ হওয়ার পরে বড় মাপের ছাপ ফেলেছিল 24 পরগনা, মেদিনীপুরের মতো জায়গায়, যার অন্যতম ভর কেন্দ্র ছিল আজকের মিডিয়ার খবরে বারবার সামনে আসা এই সন্দেশখালী। ওই তেভাগার আন্দোলনে সেখানেও শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন। তবে দেশভাগের আগে থেকেই অবিভক্ত 24 পরগনার জল জঙ্গল ঘেরা ওই সব অংশে তেভাগার লড়াইতে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছিল কমিউনিস্ট পার্টি। রাজ্যে শাসন চালানো তৃণমূলের আশ্রিত দুষ্কৃতদের দাঁত নোকের দাপটে যেখানে এখন বাম নেতাদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, অথচ দলের কর্মী সমর্থকরা আছেন। আর সেটাই যে সত্যি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সিপিএম এর নয়া ক্যাপ্টেন। তাই আজকের আলোচনার বিষয় ক্যাপ্টেনের কেরামতি, আর তার ফল কি হলো, এরকম করাটা কতটা যুক্তিযুক্ত তার বিশ্লেষণ জানতে দেখতে হবে পুরো ভিডিওটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো লোকের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মনে রাখতে হবে, একই দিনে তৃণমূলের দুই প্রভাবশালী মন্ত্রী সন্দেশখালীর গ্রামে বসে স্থানীয় মহিলাদের দাপুটে প্রশ্নের মুখে দায়সারা কিছু উত্তর দিয়ে চলে এলেন। পরদিন তৃণমূল নেতা ফেরার শাহজাহানের সঙ্গী অজিত মাইতি জনগণের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন। কথায় বলে, ঠেলায় পড়লে বাঘও নারকোল গাছে ওঠে। আর সন্দেশখালীতে তো থানা আর শাসক নেতাদের মদতে তৈরি হওয়া বেয়াদব বাঘ শাহজাহান তার দলবল নিয়ে পাততাড়ি গুটিয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে চলা তার বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে জোট বাঁধা গ্রামের একেবারে হতদরিদ্র পরিবারের মহিলাদের এই ঝাঁটা লাঠির লড়াই বেশ বেকায়দায় ফেলেছে শাসক দলের নেতাদের। আর তাই সন্দেশখালীতে যাতে বিরোধী দলের নেতাকর্মীরা যেতে না পারেন, তাই দ্বীপটিকে কার্যত মুড়ে ফেলা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে। কেন? জবাব নেই। আর এই অবরুদ্ধ দ্বীপেই কিনা পুলিশের চোখে ধুলো দিয়ে পৌঁছে গেলেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বেশ কিছু মানুষের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাকে। মীনাক্ষীর এই সন্দেশখালী পৌঁছানোর কোনো আগাম খবর ছিল না জেলা পুলিশের গোয়েন্দা বাহিনীর কাছেও। অবশ্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মীনাক্ষীদের বাধা দিতে শুরু করে পুলিশ, যারা দিনের পর দিন অসহায় হতদরিদ্র গ্রামবাসীদের অভিযোগগুলি শুনতেই চাননি। তারাই কিনা রে রে করে নেমে পড়লেন মীনাক্ষী সন্দেশখালীর গ্রামে ঢুকেছেন এই খবর পেয়ে। ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক একা গ্রামের ভেতরে যেতে চাইলেও রাজি হয়নি পুলিশ। কিন্তু তার আগেই মূল কাজটি সেরে ফেলেছিলেন সিপিএম এর যুব নেতারা। গ্রামের মধ্যে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা বা তাদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি একেবারে পরিবার ধরে ধরে নামের তালিকা তৈরির কাজ অনেকটাই হয়ে গিয়েছিল। সেটা বোঝা গেল যখন সন্দেশখালীর কিছু এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় অফিস খুলে নিয়ে লাল ঝান্ডা উড়িয়ে দেন কর্মীরা। যেন এতদিন দমচাপা অবস্থা থেকে নেতার ভরসায় শ্বাস নিতে পারছেন তারা। সকাল 7টার মধ্যে খেয়া পারাপার করে সন্দেশখালী পৌঁছে যান তারা। এরপর বাড়ি বাড়ি গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে থাকেন মীনাক্ষীরা। জানা যায় একাধিক গ্রামবাসী মীনাক্ষীকে জানিয়েছেন যে তারা সিপিএম করতেন,
আর সেই কারণে শাহজাহান বাহিনীর হাতে গত বেশ কয়েক বছর ধরে নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। মীনাক্ষীর এই অভিযান নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে পুলিশের মধ্যে। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফেও, কারণ খেয়াঘাটেও তো সাদা পোশাকের পুলিশ মোতায়েন রাখা ছিল। তাহলে কি করে ঢুকলেন সিপিএম এর যুবনেত্রী? মনে রাখতে হবে, এর আগেও একবার সন্দেশখালী গিয়েছিলেন মীনাক্ষী, কিন্তু সেদিন পুলিশের বাধায় খেয়াঘাটের মুখ থেকেই তাদের ফিরে আসতে হয়েছিল। সব দেখে বুঝে কৌশল বদলানোর পরিকল্পনা হয়। স্রেফ একটা সাদা ওড়না, তা দিয়ে মুখ ঢাকা, পরনে শাড়ি ও কাঁধে ব্যাগ। সাধারণত তাকে এই পোশাকে দেখা যায় না, এটাই স্ট্র্যাটেজি। মীনাক্ষীর আসার কথা শুনে সিপিএম এর কর্মীরাও নেমে পড়েছিলেন প্রবল উৎসাহে। হাতের কাছে মীনাক্ষীকে পেয়ে নিজেদের যাবতীয় অভাব অভিযোগের কথা জানান অসহায় গ্রামবাসীরা। এর আগে আনিস খানের মৃত্যুর পরেও হাওড়ায় দলের যুবকর্মীদের নিয়ে মীনাক্ষীর জঙ্গি আন্দোলন সামাল দিতে যথেষ্ট হয়রান হতে হয়েছিল পুলিশকে। সেবার গ্রেপ্তার করা হয়েছিল মীনাক্ষীকে। তবে শাসকের রক্তচক্ষুর পরোয়া না করেও এরপরে একের পর এক আন্দোলন করে গিয়েছেন তারা। এরপরে প্রস্তুতি নেন ইনসাফ যাত্রার, যার নিট ফল জানুয়ারির শুরুতেই ব্রিগেডে লাল ঝান্ডার ঢেউ। এখন প্রশ্ন উঠবে, কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলা সিপিএমে এ ধরনের তাক লাগিয়ে দেওয়ার আন্দোলন কতদিন অনুমোদন পাবে? শুরুটা কাকদ্বীপ প্রসঙ্গ দিয়ে করেছিলাম, তাই মনে করিয়ে দিই, এই সুন্দরবনেরই কাকদ্বীপ অঞ্চলের এক প্রবাদ প্রতিম কমিউনিস্ট পার্টির নেতা কংসারী হালদারের নানা কাণ্ড কারখানার কথা, যা এখনো মিথ হয়ে আছে। 1951 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, কিন্তু কংসারী হালদারকে তখনও নানা জামিন অযোগ্য ধারায় খুঁজে বেড়াতো পুলিশ। আর সেই অবস্থায় আত্মগোপনে থেকে 1952 সালের নির্বাচনে জিতেছিলেন কাকদ্বীপের কংসারী হালদার। মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাতজামাই গল্পটিও। এলাকার তেভাগা নেতা ভুবন মণ্ডলকে পুলিশের হাত থেকে বাঁচাতে নিজের মেয়ের পাশে শুইয়ে দিয়েছিলেন ময়নার মা। সন্দেশখালীর গ্রামে অনেক ময়নার মা এখন প্রতিরোধের শপথ নিয়ে গ্রামের রাস্তায় নেমে পড়েছেন। প্রয়োজন সব বাধা টপকে তাদের কাছে পৌঁছে যাওয়ার, পাশে থাকার আশ্বাস দেওয়ার। শনিবারের সাত সকালে সেই কাণ্ডটাই করে বাংলার বাম কর্মী সমর্থকদের কাছেও একটা বার্তা পৌঁছে দিলেন ক্যাপ্টেন মীনাক্ষী। দেওয়ালে যখন পিঠ থেকে যায়, হাতে যখন শূন্য থাকে, তখন লড়াইয়ের কৌশলও বদলাতে হয়, যাতে বিভ্রান্ত হয় প্রতিপক্ষ আর জয় আসে সেই আন্দোলনের পথেই। মানুষের পাশে কি করে দাঁড়াতে হবে সেটা জানাই আসল কথা। মীনাক্ষীর এই নাটকীয় অভিযানের পরে একের পর এক সিপিএম অফিস খুলে চলেছে সন্দেশখালীতে। দ্বীপ জুড়ে আবার উঠছে লাল পতাকা, অর্থাৎ এই অভিযানের ফল মিলেছে হাতে নাতে। এভাবেই কি ফিরবে বাম আন্দোলন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।